হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চেন্নাই সাফারি। দেখো, সামনে কিন্তু বিশেষ করে রেলের অনেক এক্সাম আছে, আর এই কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার মতোই অনেকেই আছে যাদের লুসেন্টের জিকে ভার্সন পড়ার খুবই ইচ্ছা, কিন্তু ইংলিশের জন্য ভয় পাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের লুসেন্টের জিকে যে বইটা আছে সেটার সংবিধান চ্যাপ্টার শুরু করছি সম্পূর্ণ বাংলাতে। তো তোমাদের রেসপন্স যদি ভিডিওতে ভালো থাকে তাহলে আমি এই সিরিজটি চালিয়ে যাব এবং ধীরে ধীরে সংবিধানের পর ইতিহাস, ভূগোল এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোই কভার করব। দেখো, আজকের এই ভিডিওতে আমরা শুরু করব ভারতের সংবিধান সম্পূর্ণ বাংলাতে, এবং ভিডিওতে আজকে হবে শুধুমাত্র সংবিধানের ইন্ট্রোডাকশন বা সংবিধানের ভূমিকা। তো আরেকবার বলে দিই, ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাতে থাকবে। এখানে পিডিএফের লেখা কিন্তু ইংলিশে থাকবে, কিন্তু প্রত্যেকটা লাইন আমি তোমাদের বাংলায় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমেই আছে দ্য পলিটিক্যাল সায়েন্স ইজ ইন্টিমেটলি রিলেটেড টু দ্য ওয়ার্ড পলিটিক্স। এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটা, সেটা কিন্তু পলিটিক্সের সঙ্গে যুক্ত। আর এই শব্দটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিশ থেকে। এই শব্দটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিশ থেকে। দেখো, একটা কথা তোমাদের বলে রাখি, আমরা কিন্তু সংবিধানের উপর পিএইচডি করতে আসিনি। শুধুমাত্র আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমরা শুধুমাত্র সেগুলোই পড়ব। এই প্যারাতে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এর নেক্সট প্যারাতে আসি। দেখো, অ্যারিস্টটল, দ্য ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত গ্রিক ফিলোসোফার, হচ্ছে গ্রিক দার্শনিক একজন, যার গুরু হলেন প্লেটো, এবং এই প্লেটোর গুরু হলেন সক্রেটিস। এই তিনটে নাম তোমরা একটু মনে রাখবে। অ্যারিস্টটল, যার গুরু প্লেটো, এবং প্লেটোর গুরু হলেন সক্রেটিস। এই অ্যারিস্টটলকে মনে করা হয় ফাদার অফ দ্য সায়েন্স অফ পলিটিক্স ইন দ্য ওয়েস্ট। পশ্চিমের দেশগুলোর পলিটিক্সের ফাদার মনে করা হয় অ্যারিস্টটলকে। হোয়াইল, যেখানে মনু ইজ কনসিডার্ড টু বি দ্য ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার অফ ইন্ডিয়া। ভারতের প্রথম রাজনৈতিক চিন্তাবিদের মধ্যে প্রথম নাম আসে হচ্ছে মনুর। মনুর একটা বিখ্যাত বই আছে মনুস্মৃতি। দেখো, তাহলে মনুস্মৃতি বইটা কার লেখা? মনুর। এবং এই মনুস্মৃতিকে মনে করা হয় দ্য ফার্স্ট বুক অফ ল ইন ইন্ডিয়া, ভারতের প্রথম আইন সংক্রান্ত বই। তাহলে ভারতের প্রথম আইন সংক্রান্ত বই কী হয়ে গেল? মনুস্মৃতি। এবং ভারতের প্রথম আইনজ্ঞ কাকে বলা হয়? মনুকে। যেখানে অ্যারিস্টটলকে বলা হয় পশ্চিমের যে দেশগুলো আছে তার প্রথম ফাদার অফ পলিটিক্স। এর পরের পাড়াতে দেখো কৌটিল্য। দেখো, কৌটিল্যর নাম তোমরা এর আগেও শুনেছো ইতিহাসে। এর আরও দুটো নাম আছে, চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। Later, who formed the formulated thinking and gave a concrete form of the shape of the book named অর্থশাস্ত্র। কৌটিল্যের একটা বই আছে, বিখ্যাত বই, নাম হচ্ছে অর্থশাস্ত্র, ওয়েল নোন বুক ইন ইন্ডিয়ান পলিটিক্স, যেটা কিনা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিখ্যাত বই। বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র এবং এর লেখক হলেন কৌটিল্য, যার অপর দুটি নাম আছে চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। এরপরে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এবার চলে আসো এই প্যারাতে। রিপাবলিক অফ ইন্ডিয়া। ইন্ডিয়া, ভারত, ইউনিয়ন অফ স্টেটস, ভারত হলো কতগুলো রাজ্যের একটা সমূহ। ইজ এ সভেরেন, সার্বভৌম। সোশিয়ালিস্ট, সমাজতান্ত্রিক। ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে হচ্ছে তোমার গণতান্ত্রিক, অ্যান্ড রিপাবলিক, প্রজাতন্ত্র। তাহলে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। উইথ এ পার্লামেন্টারি সিস্টেম, যার একটা সংসদীয় ব্যবস্থা আছে। অফ গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের যে সরকার বা ভারতের একটা সংসদীয় ব্যবস্থা আছে। এবং ভারতকে কি বলা হয়? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। ভারতের এই যে সংবিধান, এটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল বাই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের দ্বারা 26শে নভেম্বর 1949-এ, এবং এটাকে লাগু করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। দেখো, ভারতের যে সংবিধান মানে আমাদের যে সংবিধান, এটা কিন্তু গণপরিষদের দ্বারা গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949-এ, এবং এটা লাগু করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই দুটো ডেট কিন্তু তোমরা খুব ভালো করে মনে রেখে দেবে, এখান থেকে কিন্তু অ্যাজ ইট ইজ কোশ্চেন চলে আসে। এর পরের চ্যাপ্টার, পরের প্যারাতে দেখো, দ্য কনস্টিটিউশন হুইচ এনভিজেস পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ফেডারেল ইন স্ট্রাকচার অ্যান্ড ইউনিটারি ইন ফিচার্স। দেখো, ফেডারেল এবং ইউনিটারি এই দুটো টার্মের যে মানে হলো, দেখো, ফেডারেল মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মানে আমাদের দেশ এবং দেশের মধ্যে কী আছে, বেশ কিছু রাজ্য আছে। এই দেশের যে ক্ষমতা যেমন রাজ্যের হাতে থাকবে, ঠিক তেমনই দেশের বা কেন্দ্র সরকারের হাতেও থাকবে। মানে পুরো দেশটা বা রাজ্যগুলো পরিচালনা করবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে। ক্ষমতা কিন্তু সমান সমানভাবে দুজনের কাছে ভাগ হয়। এবং ইউনিটারি ফিচার্স মানে কি? এই ইউনিটারি ফিচার্স হলো রাজ্যের হাতে ক্ষমতা থাকলেও বেশিরভাগ ক্ষমতা কিন্তু কে ভোগ করে? কেন্দ্র সরকার। পুরো রাজ্যের যে ক্ষমতাগুলো সেগুলোর লাগাম কার হাতে থাকে?
কেন্দ্র সরকারের হাতে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য এক্সিকিউটিভ অফ দ্য ইউনিয়ন। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের যে রাষ্ট্রপতি, তিনি হলেন সাংবিধানিক প্রধান কর্মকর্তা। আর্টিকেল 74(1) এর মধ্যে সংবিধানে কি বলা আছে, যে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, যেখানে একটা মন্ত্রিসভা থাকবে, উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ইট সেড, যার প্রধান কে থাকবেন, প্রধানমন্ত্রী, টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট হু শ্যাল ইন এক্সারসাইজ অ্যান্ড অফিস ফাংশনস। একটা মন্ত্রী পরিষদ থাকবে যার প্রধান থাকবে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এদের কাজ হবে প্রেসিডেন্টকে বিভিন্ন রকম মন্ত্রণা দেওয়া বা সাহায্য করা রাষ্ট্র পরিচালনার কাজে। দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার দাস ভেস্ট ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। প্রধান যে শাসনতান্ত্রিক যে ক্ষমতা, সেটা কিন্তু সেই মন্ত্রী পরিষদের হাতে থাকে, উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ইট সেড, যার প্রধান থাকে প্রধানমন্ত্রী। দেখো, রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রের প্রধান হলেও প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত দেশটাকে পরিচালনা করে তার মন্ত্রিসভার দ্বারা। দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ দ্য পিপল, লোকসভা। দেখো, ভারতের যে সংসদীয় ব্যবস্থা, সেখানে কিন্তু দুটো কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। নিম্নকক্ষকে বলা হয় লোকসভা এবং উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। দেখো, রাজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেম, গভর্নর থাকে অ্যাট দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ, প্রধান কর্মকর্তা হিসাবে, বাট ইটস দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এরও কিন্তু একটা মন্ত্রিসভা থাকে এবং তার প্রধান কে হয়, চিফ মিনিস্টার, যে কিনা পুরো রাজ্যটাকে পরিচালনা করে। এরপরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। এরপরে চলে আসো পরের পেজে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কান্ট্রি নেম রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারত গণরাজ্য। গভর্নমেন্ট টাইপ সভেরিন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, যার একটা কি পার্লামেন্টারি সিস্টেম আছে। ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, বলতে পারবে ভারতের রাজধানী কলকাতা থেকে নিউ দিল্লি কত সালে ট্রান্সফার করা হয়েছিল? জানলে কমেন্টে একটু জানিয়ে দাও। ভারতের রাজ্য আছে 29টা এবং 7টা, এটা কিন্তু এখনও ভুল। বর্তমানে ভারতের রাজ্য আছে 28টা এবং কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো আছে? 8টা। এটা কিন্তু মাথায় রাখবে। ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। ভারতের সংবিধান লাগু করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এটা কিন্তু আগেও একবার বলা হয়েছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য ফাউন্টেন সোর্স অফ দ্য লিগাল সিস্টেম অফ দ্য কান্ট্রি। ভারতের যে আইন ব্যবস্থা, তার প্রধান উৎস কিন্তু এই সংবিধান। এক্সিকিউটিভ ব্রাঞ্চ, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট। আমাদের রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি, যেখানে একজন প্রধানমন্ত্রী থাকে, তার মন্ত্রিসভা নিয়ে তিনি রাষ্ট্রপতিকে বিভিন্ন কাজে সাহায্য করেন। এবার দেখো, এখানে বলা আছে যে ভারতের দুটো কক্ষ আছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। জুডিশিয়ালি সিস্টেম, দেখো ভারতে একটা সুপ্রিম কোর্ট আছে, যার আন্ডারে কিন্তু বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো কাজ করে। ফ্ল্যাগ ডেসক্রিপশন, দেখো ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে তোমাদের কিন্তু জানা উচিত। আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা কিন্তু আয়তকার, এর উপরে আছে মানে 3টে কালার আছে, উপরে আছে স্যাফরন, হোয়াইট মিডিলে এবং ডার্ক গ্রিন হচ্ছে একদম নিচে, এবং মাঝখানে একটা অশোক চক্র আছে। এবার দেখো ছুটি বা ন্যাশনাল ডেজ কোনগুলো আছে। 26শে জানুয়ারি পালন করা হয় রিপাবলিক ডে, 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে এবং 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়। এবার তারপরে দেখো, এবার আমাদের কনস্টিটিউশন সম্পর্কে ছোট্ট একটা ধারণা। দেখো, এখানে কনস্টিটিউশন সম্পর্কে সেই একই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, যেটা তোমাদের বারবার বলছি আমি, মনে রাখা দরকার। আমাদের কনস্টিটিউশন গণপরিষদ দ্বারা গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং এটাকে সর্বভারতের স্তরে লাগু করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। প্রথম যখন সংবিধান লিখিত হয়, তখন কিন্তু সংবিধানে 22টা পার্ট ছিল, 395টা আর্টিকেল ছিল এবং শিডিউল ছিল 8টা। এখন কিন্তু এর পরিমাণ অনেকটা বেড়ে গেছে, সেটা আমরা ধীরে ধীরে পরের ভিডিওগুলোতে দেখব। দেখো, আজকের ভিডিও কিন্তু এইটুকুই। প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওতে তেমন কিছু জানার কিছুই নেই, শুধুমাত্র সংবিধানের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আজকে আমি দিয়ে দিলাম। নেক্সট ভিডিও থেকে আমি তোমাদেরকে শুরু করব সংবিধানের মেইন টপিক। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আগামী ভিডিওগুলোর জন্য। তো নেক্সট ভিডিও হয়তো কাল কিংবা পরশু তোমাদের আপলোড হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।